আমাদের আজকের গল্পের নাম বাস স্ট্যান্ডে হত্যা। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায় আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। অফিস ঘরে বসে থাকতে থাকতে হঠাৎ করে খবর পেলাম একটা খুন হয়েছে। অফিসে সে সময় আমি থাকি এবং আমার সঙ্গে থাকে আরও একজন দারোয়ান। তার মাধ্যমেই খবরটা পেলাম, যদিও সে আবার খবরটা পেয়েছে একজন টহলদারি পুলিশের কাছ থেকে। সন্ধ্যের সময় আশেপাশে লোকজন খুব একটা বেশি নেই। মৃতদেহটা পড়ে রয়েছে বড় রাস্তার কাছে। পাহারাদারের কাছ থেকে সমস্ত কথাটা শুনে নিয়ে তাকে অফিসের জিম্মায় বসিয়ে রেখে আমি এগিয়ে গেলাম গোটা ব্যাপারটা দেখতে। যেতে যেতে দেখা হলো সেই টহলদারি পুলিশের সঙ্গে। সে আবার আরও একজনকে মৃতদেহের কাছে রেখে থানায় এসেছিল খবর দিতে। আমাকে দেখে বলল, দারোগাবাবু আপনি যাচ্ছেন? তাহলে তো খুবই ভালো হয়, মানে তাড়াতাড়ি গিয়ে যান, দেখুন কি হয়েছে। একটু আগে খুন হয়েছে। তুমি খবর পেলে কি করে? আচ্ছা, তুমি যাও, আগে থানায় গিয়ে খবর দাও, তারপর এখানে আসবে তো। পুলিশ মাথা নাড়িয়ে মাথার টুপি ঠিক করতে করতে তাড়াতাড়ি ছুটে গেল থানার দিকে। থানায় খবর দিলেই অফিসার এসে পড়বে। আমি তার আগেই এগিয়ে গেলাম রাস্তার দিকে। দেখলাম ততক্ষণে বেশ কিছু লোক জমা হয়ে গেছে। একটু আগেই দেখা টহলদারির পুলিশের মতোই আরও একজন এসে দাঁড়িয়েছে সেখানে। পুলিশ হাতে লাঠি দিয়ে তাদের জায়গা থেকে একটু দূরে সরিয়ে দিচ্ছে। আমাকে দেখতে পেয়ে সে যেন খানিকটা সাহস পেল। কাছে এগিয়ে গিয়ে দেখি মুখ থুবড়ে উল্টে পড়ে রয়েছে একটি শরীর। পরনে একটি হলদে রঙের পাজামা আর নিচে একটা সাদা রঙের প্যান্ট। উল্টে পড়ে থাকার জন্য তার মুখটা কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না। টহলদারির পুলিশ মৃতদেহ ছোঁয়ার সাহসও পায়নি এখনও। আমার দিকে তাকিয়ে বলল, একটু আগে হয়েছে দারোগাবাবু, আমার সঙ্গে একটু আগেই রাস্তায় দেখা হলো। তোমার সঙ্গে দেখা হয়েছিল? তোমার চেনা নাকি? না, চেনা নয়, আমি ওই 3 রাস্তার মোড়ের কাছে পাহারা দিচ্ছিলাম। আমার সঙ্গে দেখা হলো, বলল বাস ধরবে। কোথা থেকে যেন বাস ধরে সে দেবানন্দপুরের দিকে যাবে। সঙ্গে আর কেউ ছিল না? মানে তখন আর কাউকে দেখতে পেয়েছিলে আশেপাশে? সেটা তো ঠিক মনে নেই, তবে লোকটা একাই ছিল, তার সঙ্গে আর কেউ ছিল না। কিন্তু তখন তো বড় রাস্তায় আশেপাশে অনেকজন লোক, সামনে দোকানপাট এখনের মতো সব খোলা রয়েছে। বুঝতেই পারছেন দারোগাবাবু, ওভাবে তো আর সবাইকে দেখা যায় না। তবে লোকটা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছে এটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু এমন কিছু যে একটা হবে সেটা তো বুঝতে পারিনি। লোকটা যদি একাই থাকে তাহলে নিশ্চয়ই অন্য কেউ খুনটা করেছে। এই অঞ্চলে তো ছিনতাই কিংবা অন্য কিছুর খবর এর মধ্যে পাওয়া যায়নি। তাহলে এদিকে পুলিশের পাহারা বাড়িয়ে দেওয়ার পর তেমন কোনো খবর তো শোনা যায়নি, কিন্তু তার মধ্যে এমন একটা ব্যাপার যে ঘটে যাবে, সত্যি বলছি তা ভাবতেও পারিনি। জমা হওয়া লোকজনদের মধ্যে কৌতূহল আর ভয়ের সৃষ্টি হয়েছিল। তারা খানিকটা দূর থেকেই মৃতদেহ দেখছিল। মৃতদেহের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। একপাশে চেহারাটা দেখা যায় এবং তাতেই বোঝা যায় তার গায়ের রঙটা বেশ ফর্সা। ভদ্রলোককে মধ্যবয়স্ক বলেই মনে হলো। একটু পরেই কাছের থানার পুলিশ অফিসার এবং সেই টহলদারি পুলিশ আবার ফিরে এলো। সে এলো আর সাথে পুলিশ অফিসারও এলো। আমাকে দেখতে পেয়ে অফিসার বলল, আরে আমার আগেই যখন দারোগাবাবু এসে পড়েছে তখন তো আমার এখানে না এলেও চলতো। ব্যাপারটা কি হলো বলুন তো? এমন সন্ধ্যের সময় খুন হয়ে যাচ্ছে, পুলিশের পাহারা রয়েছে, এত লোকজন। আমার মনে হয় অপরাধী লোকটাকে লক্ষ্য করছিল অনেকক্ষণ ধরেই। এখানটায় সুযোগ পেয়ে। আচ্ছা, আশেপাশের লোকেদের তোমরা জিজ্ঞাসাবাদ করে দেখো তো, কেউ কিছু দেখেছে নাকি? আমার কথায় টহলদারি পুলিশের দুজন আশেপাশের লোকেদের জিজ্ঞাসাবাদ করতে লাগলো। আমি আর পুলিশ অফিসার এবার এগিয়ে গেলাম মৃতদেহটার দিকে। পুলিশ অফিসার সঙ্গে করে হাতে পরা গ্লাভস নিয়ে এসেছিল। তারপরে দুজন মিলে মৃতদেহটাকে সোজা করলাম। তাতেই লোকটার মুখটা স্পষ্ট হয়ে উঠল। মুখের উপর খোঁচা খোঁচা দাড়ি,
মাথার চুল লম্বা আর নাকের তলায় একটা পাতলা গোঁফ। মুখের আঁদল একটু শক্ত গোছের আর চোখ দুটো এখনও খোলা রয়েছে। তবে তার থেকেও বেশি যেটা আমাদের চোখে পড়ল সেটা হলো তার গলার ঠিক মাঝখানে একটা লম্বা কাটা দাগ রয়েছে, আর সেখান থেকেই রক্ত বেরিয়ে আসছে। রক্তটা আগেই দেখেছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে, চারপাশে ল্যাম্পপোস্টের আলোয় কিছুটা দেখা যায়। এখন ব্যাপারটা বুঝতে পারলাম। পুলিশ অফিসার বলল, দেখেছেন দেখেছেন একবার কিভাবে মেরেছে? সে যেন আরও কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই চুপ হয়ে গেল। আমি ঝুঁকে এলাম নিচের দিকে, আশপাশটা খুঁজে দেখলাম যে কোথাও এমন কিছু খুঁজে পাওয়া যায় নাকি যা থেকে অন্তত খুনি সম্পর্কে একটা ধারণা করা যায়। আশেপাশের লোকজন আরও বাড়ছিল। গরমের সময়, তাছাড়া বড় রাস্তায় একটু এগিয়ে গেলে একটা বাজার মতোও রয়েছে, তাই এদিকটা লোকজন এখন বেশ জমে। বেড়ে যাওয়া ভিড়ের মধ্যে একজন টহলদারি পুলিশ বলল, দারোগাবাবু, এই লোকটা কিছু দেখেছে বলছে। ইতিমধ্যে থানা থেকে আরও পুলিশ এসে পড়েছিল। তারা গোটা জায়গাটা ঘিরে ফেলল। মৃতদেহের আশেপাশে যাতে কোনো প্রমাণ নষ্ট না হয়ে যায় তাই কাউকেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। তাছাড়া মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করতে হবে। ওই লোকটাকে আমি একপাশে ডেকে পাঠালাম। লোকটা বলল, নমস্কার স্যার, আমি বিপিন সামন্ত। আমি এই পথে ফিরছিলাম, হঠাৎ করেই দেখলাম লোকটা ওখানে দাঁড়িয়ে আছে। আর তারপরে আরেকটা লোক তার থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল। আমি ভাবলাম দুজনে হয়তো বাস টাস ধরবে। আমি আরও খানিকটা এগিয়ে গিয়েছি, তারপরেই একটা ওরকম চিৎকার আমি শুনতে পেলাম যেন। আর তারপরেই পেছন দিকে তাকিয়ে দেখি যে লোকটা আস্তে আস্তে মাটিতে বসে পড়ছে। পেছনে সেই লোকটা ততক্ষণে কোথায় যেন ছুটে চলে গিয়েছে। একবার মনে হলো দেখলাম ওই যে রাস্তার ওপাশের দিকে চলে গেল। তারপরে আর ওদিকটা তো দেখতেই পাচ্ছেন কেমন জঙ্গল মতো হয়ে আছে। আর বেশি কিছু দেখিনি। তাছাড়া এতটা দূর থেকে তাই অন্ধকারের মুখগুলো ভালোভাবে দেখতে পাইনি। আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম সত্যি বলতে। তারপরে আশেপাশে দু একজন ছিল, তাদের সাথে কথা বলে সামনে এগিয়ে গিয়ে ব্যাপারটা দেখলাম। তাদের মধ্যেই একজন গিয়ে ওই টহলদার পুলিশকে ডেকে আনলো। টহলদারি পুলিশের মধ্যে একজন জানালো যে লোকটা সত্যি কথাই বলছে। আরও দুজন ছিল লোকটার সঙ্গে। আমি তার কথা শুনে বললাম, আততায়ীর ব্যাপারে কোনো রকম সন্ধান দিতে পারেন? না, মানে এমন কিছু একটা যেটা দিয়ে অন্তত তাকে আমরা ধরতে পারবো। অন্ধকার হোক আর যাই হোক, কিছু তো মনে থাকবেই। তারপর ওনের কাপড় কিংবা অন্য কিছু। লোকটা যেন বারবার মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার কিছু মনে পড়ল না। এক সময় বলল, পোশাক অতি সাধারণ ছিল, তেমন করে বলার মতো কিছু নেই। আর আমি তো ওখানে দাঁড়াইনি আর চলে এসেছিলাম, তাই ভালো করে বুঝতে পারিনি কোনো কিছু। আমি বুঝতে পারলাম যে খুনিকে কেউই দেখেনি। খুনের মুহূর্তটা ঠিক ভালোভাবে জানেও না। আশেপাশে অনেকক্ষণ ধরে খুঁজেও কোনো প্রমাণ না পেয়ে বাধ্য হয়ে পুলিশ অফিসারকে মৃতদেহ নিয়ে যাওয়ার কথা বলে আমাকে আমার অফিস ঘরেই ফিরে আসতে হলো। কিন্তু মনের মধ্যে একটা ব্যাপার যেন থেকেই গেল, একটা ছোটোখাটো সূত্র কিংবা সুযোগ পেলে, কিন্তু সুযোগ যে এভাবে আমার কাছে আসবে সেটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এই ঘটনা ঘটে যাওয়ার মাত্র 2-4 দিন পরের কথা। সেদিন কি একটা কাজে আমাকে বাইরে বের হতে হয়েছিল। তা ফেরার সময় ভাবলাম ওই মৃতদেহের ব্যাপারে কোনো একটা খোঁজ খবর নিয়ে যাই। সেইভাবেই থানায় পৌঁছে যাই। থানার অফিসার আমাকে আনন্দের সাথে বসতে বলল। এর আগেও 2-1টা ব্যাপারে এই অফিসারের সঙ্গে আমাকে কাজ করতে হয়েছে। তাছাড়া আমার অফিসের কাছাকাছি বলে বড় সাহেব ডিবেটিয়ার এবং আরও কিছু এই ধরনের কেস আমার হাতেও দিয়েছে। আমি চেয়ারে বসতেই অফিসার চায়ের কথা বলে দিলেন। তারপর বললেন যে আরও একটা খুন হয়েছে। আমি বললাম, সে কি? কোথায়? আরে সেদিন মনে নেই সেই ব্যাপারটা? ওই বাস স্ট্যান্ডের কাছে একটা মৃতদেহ পাওয়া গেল। আপনি তো ছিলেন সেখানে। দারোগাবাবু, আরও একটা মৃতদেহ পাওয়া গেছে। তবে এবার মৃতদেহ একজন স্ত্রী লোকের। খুন কিন্তু একইভাবে হয়েছে। গলার নলি কেটে ঠিক আগের বারের মতোই সন্ধ্যের সময় খুনি খুনটা করেছে। তাকে কেউ দেখতে পায়নি। কালকেরই ব্যাপার। আপনি বোধহয় শহরে ছিলেন না, কোথাও গেছিলেন, তাই আপনার খোঁজে আমি লোক পাঠিয়েছিলাম। অফিসারের কথা শুনে মনে হলো
দারোয়ান বলছিল তার থানা থেকে লোক এসেছিল, কিন্তু আমি ফিরেছি আজ সকালে, তাই ব্যাপারটা নিয়ে অতটা ভাবা হয়নি। তারপর তো ভেবেছিলাম থানায় যাবই। আমি বললাম, অদ্ভুত ব্যাপার, মাত্র 3 দিনের মধ্যে দুটো খুন। আচ্ছা, কোনো সূত্র পাওয়া গেছে? মানে মৃতদেহ কি অন্য কোনোভাবে? না দারোগাবাবু, কিছুই পাওয়া যায়নি। আর কেউ কিছু দেখেও নি। আগেরবার তো তাও একটা লোক দেখেছিল কাউকে পালিয়ে যেতে, এবারে কেউ কিছু দেখেনি। মৃতদেহ অনেকক্ষণ পড়েছিল। সন্ধ্যের পর কাল আবহাওয়া খানিকটা খারাপ ছিল, তাই লোকজন খুব বেশি একটা বের হয়নি। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, বারবার এই বাস স্ট্যান্ডের কাছে কেন মৃতদেহ পাওয়া যাচ্ছে? দুবার একই জায়গায় একইভাবে। আচ্ছা, আগের লোকটি তো বাস ধরার জন্য অপেক্ষা করছিল, এই স্ত্রী লোকটিও কি? তেমনই তো মনে হয়। তার বাড়ি এই এলাকায় নয়, যদিও খোঁজ খবর নিয়ে তেমন কিছু জানা যায়নি এখনো। আশা করছি খুব তাড়াতাড়ি জানা যাবে। একটা ব্যাপার, এই দুটো খুনের ক্ষেত্রে কি কোনো কিছু চুরি হয়েছে? মানে ওই লোকটার পকেটে কোনো টাকা পয়সা কিংবা অন্য কিছু পাওয়া গেছে? আমার কথায় পুলিশ অফিসার বেশ খানিকটা উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, খুব ভালো কথা মনে করিয়েছেন। লোকটার পকেটে বেশ কিছু টাকা পাওয়া গেছে। তাছাড়া তার হাতে একটা রূপোর আংটি ছিল। যে স্ত্রীলোকটির খুন হয়েছে তার গলায় ছিল একটা সোনার চেন, অথচ সেটা কিন্তু অক্ষত রয়েছে। সত্যি বলতে এমন একটা উত্তরে আমিও কিন্তু বেশ অবাক হলাম। আমি ভেবেছিলাম নিশ্চয়ই চুরি কিংবা ছিনতাই এর উদ্দেশ্যেই এই দুটো খুন করা হয়েছে, কিন্তু সোনার চেন যখন চুরি করেনি, তাহলে সে চোর বা ছিনতাইকারী নয়। হ্যাঁ, আমিও না কিছু বুঝতে পারছি না, এমন ভাবে শুধু শুধু খুন করতে যাবে কেন বাস স্ট্যান্ডে? শুধু অফিসার নয়, আমিও যেন কিছুই বুঝতে পারছিলাম না, বিশেষ করে এই কেসে যখন কোনো প্রত্যক্ষদর্শী বা শত্রু নেই। যে খুন হয়েছে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে আর কিছুই করবার নেই। কিন্তু ওরা দুজন যে এই এলাকার বাসিন্দা নয় সেটাও তো জানা যাচ্ছে। তাহলে অন্য এলাকায় হঠাৎ করে এই অকারণে কেউ কাউকে খুন করতে যাবেই বা কেন? লোকটার ব্যাপারে খানিকটা খোঁজ খবর বোধহয় পেয়েছি। লোকটা দেবানন্দপুরের কাছে থাকে। এইখানে একজনের বাড়িতে এসেছিল। দেবানন্দপুরের কাছে থানায় খবর পাঠিয়েছি। তারা লোকটার ব্যাপারে আরো কিছু জানাবে 2-1 দিনের মধ্যে। আরে লোকটির ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করুন। আশা করছি দুজনের আসল পরিচয় এবং এখন তারা কি করতে এসেছিল জানা গেলে হয়তো কিছু বুঝতে পারা যাবে। আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে দারোগাবাবু। যদি আবার কোনো খুন হয়, বলা তো যায় না। একটা হয়েছে, দুটোও হয়েছে, এবার 3টে হতে দোষ কোথায়? এভাবে চিন্তা করবেন না, 3টে খুন এভাবে হবে না। আর এবার যদি খুন হয় তাহলে গোটা ব্যাপারটা আমি নিজেই তদন্ত করে দেখব। আমাদের একজন কনস্টেবল জানিয়েছে এবার সেদিন রাত্রে, অর্থাৎ যেদিন ওই লোকটি খুন হয়েছে, আর সেদিন সে আশেপাশের এলাকায় টহলদারিতে ছিল। ওই বাস স্ট্যান্ডে আগে একটা খুন হয়েছে, তাই তার কাছাকাছি সে নজর রেখে চলেছিল। কিন্তু যে সময় খুনটা হয় তার আগেই একবার সে ওই দিক থেকে ঘুরে এসেছে, তখন ওখানে কাউকে দেখেনি। তারপরে ওখানে আসতেই দেখতে পায় মৃতদেহ। এমনকি ওখানে উপস্থিত লোক কেউই ওই বাস স্ট্যান্ডের কাছে জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখেনি ওই লোকটাকে। এর একটাই মানে দাঁড়ায়, অন্য কোথাও খুন করা হয়েছে, আর না হলে উনি ওখানে এসে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তাকে খুন করা হয়েছে। আচ্ছা, ওই বাস স্ট্যান্ডের উল্টো দিকে একটা জঙ্গল মতো রয়েছে না? অফিসার কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেল, কারণ ততক্ষণে একজন পুলিশ বাইরে থেকে এসেছে। সে বলল, স্যার, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে, ভেতরে পাঠিয়ে দেব? এই সময় আমার সাথে দেখা করতে আবার কে আসবে? আর কারোর তো আসার কথাও ছিল না। নাম ঠিকানা কিছু বলেছে? কয়েকদিন আগে আমরা বাস স্ট্যান্ডের কাছ থেকে যে মৃতদেহটা পেয়েছিলাম সেটার ব্যাপারেই কথা বলতে চাইছে। কথাটা শুনে আমি তাকে তাড়াতাড়ি ভেতরে আনতে বললাম। একটু পরে কনস্টেবলের সাথে যে ভেতরে সে ঢুকলো সে একজন ভদ্রলোক। তার চোখে চশমা, মলিন চেহারা, গোটা মুখে গ্লানির ছাপ, পরনে ধুতি আর খয়ের এবং সাদার মধ্যে জামা হাতা গুটিয়ে রাখা শার্ট। ভদ্রলোক ঘরে ঢুকে নমস্কার করে বলল, হ্যাঁ, নমস্কার। আসলে দিন কয়েক আগে আমার ভাই এখানে এসেছিল, কিন্তু ফিরে যাওয়ার পথে বাস স্ট্যান্ডের কাছে হঠাৎ করেই তাকে কেউ খুন করে। এ ব্যাপারে আমি এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম আপনারাই যে গোটা ব্যাপারটা দেখছেন, তাই তো?
ও আচ্ছা 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 আচ্ছা, ওই লোকটি আপনার ভাই। বসুন বসুন। তা আপনার ভাই এখানে কোথায় এসেছিল বলুন তো? চাপাডাঙ্গার কাছে এসেছিল। এখানে আমার শ্বশুর বাড়ির একটা কাজে তাকে আমি পাঠিয়েছিলাম। সেদিনই ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন রাতে ফিরে যায়নি। আমি ভাবলাম হয়তো একটা দিন থেকে যাবে। তারপর দিন যখন ফিরল না, তখন কেমন চিন্তায় পড়লাম। খবর পাঠালাম, আমার সময় হচ্ছিল না। এককাল আমি এখানে এসেছি, খোঁজ খবর নিয়ে গোটা ব্যাপারটা জানতে পারলাম। আসলে এখানকার লোকেরাও কিছু জানে না। আমার শ্বশুর বাড়িতে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ছাড়া আর অন্য কেউ নেই। তারাও এ ব্যাপারে কোনো আর খোঁজ পায়নি। আমি যদি এখানে না আসতাম তাহলে হয়তো ভাইয়ের ব্যাপারে খোঁজ করতে আর পারতাম না। আচ্ছা, তার মানে একটু আগে যে মারা গিয়েছিল সে, তার কোনো শত্রুর ব্যাপারে আপনি জানেন? এমন কেউ ছিল যে তাকে খুন করতে পারে? ভাইয়ের কোনো শত্রু ছিল বলে তো আমি জানি না। এবার যদি অন্য কোনো কারণে তার সাথে কারোর কোনো সংঘাত হয়ে থাকে, সে ব্যাপারে আমার আর জানা নেই। তবে আমার ভাইয়ের শত্রু থাকতে পারে না। সে ছেলে হিসেবে খুব খুব খারাপ নয়। অন্য কিছু মানে কারোর সাথে কোনো কিছু ঘটেছে কোনো ব্যাপারে নাকি? এমন কিছু কি মানে যার কারণে খুন হতে পারে? ভাইয়ের বিয়ের কথা চলছিল, বছর খানেকের মধ্যে দিয়ে দেওয়ার কথা ভেবে রেখেছিলাম। আর ওর কাজকর্ম নিয়ে আর সব কিছু। কিসের ব্যবসা আপনাদের? ব্যবসা বলতে আমার মুদিখানার দোকান রয়েছে। আমি আর আমার ভাই দুজনে মিলে সেইটা চালাই। বাবা অনেক বছর আগে মারা গিয়েছে, তারপর আমরা দুজনে মিলেই কোনোভাবে নিজেদের সংসার চালাই। আমি বিয়ে করেছি প্রায় বছর 10 মতো হলো। আমার স্ত্রী আর আমার একটি মেয়ে রয়েছে। ভাইয়ের বিয়ে দেওয়ার কথাই ভাবছি। তার মানে আপনি বলতে চাইছেন আপনার কারোর ওপরেই সন্দেহ নেই। ঠিক কী কারণে সে এখানে এসেছিল সেটা জানতে পারি? আমার স্ত্রীর তরফে পরিবারের দেখার মতো কেউ নেই, তাই মাসে একবার ভাই এসে তাদেরকে দেখে যায়। এটা প্রতি মাসেই ভাই করে থাকে। তো এইবার যে এমন একটা ব্যাপার হবে সেটা তো আমি কোনোদিন ভাবতেই পারিনি। আগের মাসেও আমি এসেছিলাম, যদি ভাইকে না পাঠিয়ে আমি আসতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। ভাইয়ের রাগ ভালো নয়, হঠাৎ হঠাৎ করে যে রেগে যায় কেন? আপনি বলতে চাইছেন সে অল্পেতেই রেগে যেতে পারে? তাহলে এমনটাও তো হতে পারে যে তার পথে কারোর সঙ্গে তার ঝগড়াঝাটি হয়েছিল। আর ওটা তো আমিও ভাবছি, পথে হয়তো কার সঙ্গে কোনো খারাপ লোকের সঙ্গে ঝগড়াঝাঁটি হয়েছিল হয়তো, আর সে সুযোগ বুঝে এই কাজ করেছে। কিন্তু দারোগাবাবু, যে লোকটি ওই জীবনবাবুর ভাই আর ওই খুনিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সে কিন্তু কোনো ঝগড়াঝাটি কিংবা কোনো কথা কাটাকাটির কথা বলেনি। জীবনবাবুর কথা শুনে আর সমস্ত বিষয়টা ভেবে আমার যেন একটা খটকা লাগলো। যদি ঝগড়া হয়ে থাকে তাহলে কেউ না কেউ তো দেখবে, অথচ আশেপাশে অনেক লোকই সেখানে জড়ো হয়েছিল। কই, তারা তো তেমন কিছু দেখেনি বা বলেওনি। তাহলে কি এই জীবনবাবুর শ্বশুরবাড়ির কাছে কিছু লুকিয়ে রয়েছে? সেখান থেকেই কি তাহলে খুনি ওই লোকটার পিছু নিয়েছিল? জীবনবাবু, আপনি নিশ্চয়ই আপনার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন, সেখানে কিছু শুনতে পেয়েছেন। তবে সেখানে আপনার ভাইয়ের সাথে কারো ঝগড়াঝাটি বা ঝামেলা হয়েছে এমন কিছু কি আপনি জানতে পেরেছেন? আপনাকে বললাম না, প্রতি মাসেই আসি আমি, নইলে ভাই আসি। সকালে আসি, জিনিসপত্র দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওই বিকালের দিকে আমরা বিশ্রাম করে সঙ্গে সঙ্গে চলে যাই। সন্ধ্যে নাগাদ বাস ধরলে ওই রাতের মধ্যে লোকনাথপুরে পৌঁছে যাওয়া যায়। তাছাড়া বাস যদি নিতান্ত না পাওয়া যায় তাইলে ওই ঘন্টাখানিক হাঁটতে পারলে রিক্সা পাওয়া যায়। একটু বেশি টাকা দিতে হয় আর কি। এই স্যার, তাহলে কাজটা করল কে? আপনার ভাইয়ের সঙ্গে যদি কারোর কোনো ঝামেলা না হয়ে থাকে তাহলে হঠাৎ করে কেউ এভাবে খুন করতে যাবে কেন? দারোগাবাবু, আপনি ভুলে যাচ্ছেন, একটা নয়, ওখানে 2টো খুন হয়েছে। আরও একজন স্ত্রীলোক মারা গেছে। সেই স্ত্রীলোকের সঙ্গে তো কারুর ঝামেলার ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনাই নেই। কে তাকে খুন করলে এভাবে?
তবে ওই স্ত্রীলোক কিন্তু এদিককার কোনো লোক নয়। আমার মনে হয় অপরাধী শুধু বাইরের লোকেদেরই খুন করতে চাইছে। তাহলে কি আশেপাশের লোকেরা এবং এলাকার মানুষেরা তাকে চেনে, তাই সে বেছে বেছে বাইরের লোকেদের কোনো একটা কারণে খুন করছে? আর দুটো খুনের প্যাটার্ন কিন্তু একই, ফাঁকা রাস্তা, আর যখন আশেপাশে কেউ তাদের দেখেনি সেই সময় খুনটা করে সে পালিয়েছে। ওইখানে আমি গেলাম, দু একজন বলল একটা লোককে নাকি কেউ ওই জঙ্গলের ওই পাশে পালাইছে দেখছিল। সেই দিন আমার ভাইয়ের মৃতদেহ পাওয়া যায়, সেই দিন তাহলে কি খুনি ওই পথে গেছে নাকি? আমাদেরও তেমনটাই ধারণা, কিন্তু এভাবে কিছুই বোঝা সম্ভব নয়। আচ্ছা, একবার খুনের জায়গাটা আরও একবার দেখে এলে হতো না অফিসার? আমার কোনো আপত্তি নেই দারোগাবাবু, আপনি যখন যেতে চাইছেন চলুন। তাছাড়া জীবনবাবু সঙ্গে আছেন, এতটা যখন এসেছি তখন তার ব্যাপারে একটু খোঁজ নেওয়া প্রয়োজন, নাহলে সবাই ভাববে পুলিশ এ ব্যাপারে কিছুই করছে না। এমন কোনো ব্যাপার নয়, আমি শুধু চাই আমার ভাইকে এভাবে যে খুন করছে তার একটু শাস্তি হোক। আমি আর এর বেশি কিছু চাই না। শাস্তি হবে জীবনবাবু, আপনি চিন্তা করবেন না। এই কেসে আমি ঠিক অপরাধীকে খুঁজে বার করব, আর আপনার ভাইয়ের কাজের ব্যবস্থাটাও করব। তাহলে দারোগাবাবু কেসটা আপনি হাতে নিন, বুঝলেন? এগুলো আপনার পক্ষে সমাধান করা সম্ভব। এমন কিছু আপনি আগেও করেছেন, তাছাড়া আমার মাথায় অনেক কাজ, বুঝতেই পারছেন। পুলিশ অফিসার কেসটা আমার হাতে চাপিয়ে যেন নিশ্চিন্ত হলেন। তখনই আমরা বেরিয়ে পড়লাম যেখানে দুটো মৃতদেহ পাওয়া গেছে সেখানকার উদ্দেশ্যে। এক কথায় বলা যায় সেই বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখান থেকে সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত কাছাকাছি এবং দূরপাল্লায় বেশ কয়েকটা বাস পাওয়া যায়। বাস স্ট্যান্ডের কাছে আমরা তিনজন গিয়ে পৌঁছলাম। বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করা হলো, খোঁজ খবর করা হলো, কিন্তু কোথাও যেন কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না। সে মহিলার ব্যাপারে, এমনকি জীবনবাবুর এই ভাইয়ের ব্যাপারেও কেউ কিছু বলতে পারল না। আগেই বলা হয়েছে ওই বাস স্ট্যান্ডের এলাকাটার সামনে পেরিয়ে গেলে একটি বাজার ছিল। বাস স্ট্যান্ড বলতে খুব একটা পাকাপোক্ত নয়, ওখানে বাস দাঁড়ায় এবং বড় বট গাছ রয়েছে। পথের একপাশে বট গাছের তলাটা বেশ খানিকটা ছায়া থাকে, আর তার পাশেই বাঁশের মাচা দিয়ে একটি বসবার জায়গাও রয়েছে। সেইখানেই বাস স্ট্যান্ডটা রয়েছে। অন্ততপক্ষে লোকের মুখে চালু হয়ে গেছে যে ওটাই বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড ছেড়ে বাজারের দিকে এগিয়ে গেলাম। পুলিশ অফিসার জীবনবাবুকে নিয়ে চলে গিয়েছিল জীবনবাবুর শ্বশুর বাড়িতে। তার কাছ থেকে যদি কোনো কথাবার্তা শুনে নতুন কিছু বার করা যায়, তাই আমি একাই বাজারে এসে পড়লাম। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা খেতে খেতে কি একটা মনে হতেই প্রশ্ন করলাম, কয়েকদিন আগে পরপর দুটো খুন হয়ে গেল, এখানে সে ব্যাপারে কিছু শুনেছ? শুনেছি বাবু, সন্ধ্যেবেলা কেউ দুজনকে খুন করে রেখে গেল। বাবা কি কাণ্ড! এদিকে তো পুলিশ মাঝে মাঝেই আসছে, ওসব ব্যাপারে খোঁজ খবরও নিয়ে যায়। বলা যায় না কখন কাকে ধরে নিয়ে চলে যাবে। আমি সাধারণ পোশাকে এসেছিলাম। সাধারণ পোশাকে এলে অনেক কিছুই জানতে পারা যায়, তাই আমি যেন কিছুই জানি না সেভাবে বললাম, আমিও শুনলাম ব্যাপারটা, কিন্তু আসলে কি হয়েছে তার কিছুই জানি না। তুমি জানো কিছু? আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, আমরা কি আর অত শত বুঝি? তবে কেউ নিশ্চয়ই ওই বাস স্ট্যান্ডের কাছে এসে অপেক্ষা করছিল, আর সুযোগ বুঝে তারপর খুন করে। নিশ্চয়ই খুন করে ছিনতাই করে টাকা পয়সা বা অন্য কিছু নিয়ে যায়। কিন্তু আমি যতদূর শুনলাম পুলিশ নাকি মৃতদেহের পকেটে টাকা পেয়েছে, আর লোকটির গলায় সোনার চেনও পেয়েছে। তাহলে সেগুলো চুরি করলো না কেন? হয়তো চুরি করতে পারেনি, কেউ চলে এসেছিল তাড়াতাড়ি, তাই পালিয়ে যেতে হয়েছে। চুরি করার সুযোগ পেলে তারা তো আর চেন খুলতে সময় লাগাবে না। তাছাড়া ওভাবে গলা কেটে খুন করাও তো সহজ কাজ নয়, নিশ্চয়ই ভয় পেয়েই পালিয়েছিল। বুঝতে পারলাম কঠিন ব্যাপারটাকে সোজা দিয়ে সমাধান করে ফেলেছে আশেপাশের লোকেরা। ছিনতাইবাজ খুন করে তারপর চুরি করতে না পেরে সেখান থেকে পালিয়ে গেছে, তাই দুটো খুন ওই বাস স্ট্যান্ডেই হয়েছে। যারা বাসে আসা যাওয়া করে তাদের কাছেও আর কিছু না হোক বেশ কিছু টাকা পয়সা থাকে। আমি বললাম, আচ্ছা, খুন কে করেছে সে ব্যাপারে কিছু শুনেছ? লোকটা এবার এদিক ওদিক দেখে নিল, তারপর গলা নামিয়ে বলল,
আমার তো সন্দেহ হয় ওই কানু চোরের ওপর। বেটা চোর, বেটা চুরি করে হাত পাকিয়েছে। সেদিন পকেট মারি করতে গিয়ে বাস স্ট্যান্ডের কাছে মার খেয়েছে খুব। আমার মনে হয় সেই এই কাজ করেছে, সে ছাড়া আর কেউ করতে পারে না। কিন্তু বেটা হঠাৎ খুন করার মতো সাহস তো পাবে না। এই কানুকে কোথায় পাওয়া যাবে? বাবু, আপনি কি পুলিশের লোক? আসলে অনেকক্ষণ ধরে এরকম প্রশ্ন করছেন। মনে করো তাই। এই কানুকে কোথায় পাওয়া যাবে সেটা বলো। আর এই নাও তোমার চায়ের দাম। চায়ের দামের থেকে কিছু বেশি টাকা দিতেই সে তাড়াতাড়ি টাকাটা তুলে নিল। তারপর আমাকে কাল সমস্ত খবরটা দিয়ে সে আবার আস্তে আস্তে বলল, কানুর ওপরে সন্দেহ হয়, তবে তার পক্ষে খুন করাটা। আমি আর অপেক্ষা করলাম না। মিস্টার রায় জীবনবাবুকে শ্বশুরবাড়ি থেকেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। তারপর সে থানায় ফিরে যাবে। আমি আমার কাজ ছেড়ে থানায় ঘুরে গেলেই হবে। কানুকে তারা আড্ডাতেই পাওয়া গেল। দেখলাম কানুও আমায় চেনে। আমাকে দেখেই পিঠ টান দেওয়ার চেষ্টা করছিল। বললাম, কানু পালাস না, একটা বিশেষ কাজে আমি তোর কাছে এসেছি। আড্ডা বলতে ছোট একটা বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরি হয়েছে। সেখানে সন্ধেবেলা জনা কয়েক লোকজন বসে আড্ডা মারছিল। আমায় দেখে বাকিরাও তাকালো। ওদের মধ্যে কয়েকজনকে আমি চিনি। এলাকাটা আমার অফিস ঘর থেকে খুব বেশি দূরে নয়। কারণ আমার দিকে একটু সন্দেহের দৃষ্টিতেই দেখলো। তারপর বলল, দারোগাবাবু, আমি কিন্তু কিছুই করিনি। ওদের দুজনকে কে খুন করেছে সে বিষয়ে আমি জানিও না। তুই কি করে বুঝলি? আমি ওই ব্যাপারেই তোর কাছে এসেছি। কানু সামান্য হাসল। তার রোগা শরীর, মাথায় ঝাঁকড়া চুল, গায়ের রং কালো, নাকটা লম্বা আর চোখ দুটো বেশ উজ্জ্বল। কপালে ভুরুটা বেশ খানিকটা চওড়া হলেও তার জোড়া ভুরু, আর গালে খোঁচা খোঁচা দাড়িও উঠেছে। নাকের নিচে একটা পাতলা লম্বা গোফও রয়েছে। কানু হাতটা মুখের ওপর একবার চালিয়ে নিয়ে বলল, পুলিশ হঠাৎ করে যখন আমার কাছে এসেছে তখন আমি বুঝতেই পারছি। অনেকদিন আগে পকেটমারি করতে গিয়ে একবার মার খেয়েছিলাম, তাতে পুলিশের কেস হয়নি। কিন্তু এই দুটো পর যখন হয়েছে আর এই এলাকাতেই যখন হয়েছে তখন তো। কানু, আমি তোর একটা সাহায্য চাই। এই কেসে তোকে আমায় একটু সাহায্য করতে হবে। আমি আপনাকে কি সাহায্য করতে পারি দারোগাবাবু? আমি তো একজন চোর। একজন পকেটমারের কাছ থেকে আপনি সাহায্য চাইছেন? কানু, তুই চোর, তুই পকেট মার, সে সমস্ত কথাই আমি জানি। কিন্তু তুই যে কাউকে খুন করতে পারিস না সেটাও আমি জানি। খুন করার মানুষ আলাদা হয়, খুন করাটা সহজ কাজ নয়। আর যখন আমি তোর কথা শুনলাম তখন আমি নিজেই অবাক হলাম যে তুই এই কাজ করতে পারিস না। কানু আমার দিকে অবাক হয়ে তাকালো। আমার সঙ্গে আরও যারা ছিল তারাও আমার দিকে তাকিয়ে দেখল। আসলে এই কেসে কোথাও কোনো সূত্র ছিল না, এমন কিছুই ছিল না যা আমাদের এই কেসে সাহায্য করবে। তাই আমার এমন কাউকে প্রয়োজন ছিল যে আশেপাশের ব্যাপারগুলো সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল হবে এবং আমাদের সাহায্য করবে। তাই কানুর কথা শুনে আমার সেই কথাই মনে পড়ে গেল। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? শুধু আমি নয়, আমার ছেলেরাও আপনার জন্য কাজ করবে। আমরা পকেটমারি করতে পারি, চুরি করতে পারি, কিন্তু মানুষ খুন না। সত্যি, আপনি আমাদের বিশ্বাস যখন করেছেন তখন আমরা আপনাকে সাহায্য করবই। আমিও কানুকে সবটাই বললাম। আমার মনে হয় ওই বাস স্ট্যান্ডে কিছু একটা আছে, এমন কিছু একটা যার কারণে ওখানে পরপর দুটো খুন হয়েছে। এরপরে যদি আরও একটা খুন হয় তাহলে তো বোঝাই যাবে উনি কোনো কারণ ছাড়াই অকারণে খুনগুলো করছে। কারণ একমাত্র যে কারণ ছিল সেটা ছিনতাই, সেটা কিন্তু হয়নি। এটা কে করেছে বলে আপনার মনে হচ্ছে দারোগাবাবু? আমাদের এখানকার কেউ? কানু, সম্প্রতি আমাদের এই এলাকায় আশেপাশে নতুন কোনো লোক এসেছে নাকি জানিস? যদিও খোঁজ করতে হবে। ও কিন্তু সহজে নিজেকে বার করবে না। খুব চালাক না হলে এর মধ্যে নিশ্চয়ই তার খোঁজ পুলিশ পেয়ে যেত। খোঁজ কিন্তু পায়নি, তার মানে সে নিজেকে লুকিয়ে রেখেছে। কানুর ছেলেদের মধ্যে থেকে একজন বলল, ছদ্মবেশে আমি বলতে চাইছি সে আমাদের মধ্যে আসে, অথচ আমরা তাকে চিনতেও পারছি না। তার মানে সে লুকায় রয়েছে আর ওই সঠিক সময় বেরিয়ে এসে। হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল।
প্রথম খুনের সময় একজন বলেছিল উনি খুন করে তারপরেই তার সঙ্গে উল্টো দিকে জঙ্গলের কাছে চলে গিয়েছিল। বাসস্ট্যান্ডের উল্টো দিকে একটা জঙ্গল মতো জায়গা রয়েছে। এইদিকে কিন্তু একজন ওই খুনিকে চলে যেতে দেখেছিল। খুনিকে কেউ দেখতে পেয়েছিল, তাহলে তো তাকে ধরা যাবে, আর তাহলে তো কাজটা বেশ সহজে হয়ে গেল। সহজ হলো না। সে সন্ধ্যের সময় বেরিয়েছিল, তাই কেউ তাকে দেখতে পায়নি। শুধু এই জঙ্গলের দিকে তাকে পালিয়ে যেতে একজন দেখেছিল। বেশ দারোগাবাবু, তাহলে আমি আর আমার ছেলেরা ওই বাস স্ট্যান্ডের আশেপাশেই নজর রাখব। আমি বেশ কিছুক্ষণ সেখানেই কাটালাম। উঠবুড়বো করছি, এমন সময় একটি ছেলে তাড়াতাড়ি এখানে এসে পড়ল এবং বলল যে বাস স্ট্যান্ডে আরও একটি খুন হয়েছে। এই খবর শুনে আমি কানু এবং ছেলের দলের সবাই কেমন যেন উত্তেজিত হয়ে পড়েছিল। তাড়াতাড়ি সবাই মিলে বেরিয়ে পড়লাম সেখান থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে সেখান থেকেই সেই চায়ের দোকান, তারপর বাস স্ট্যান্ডের কাছে যেতেই দেখা গেল পুলিশ কনস্টেবল আর মিস্টার রায়ও চলে এসেছে। আমাকে দেখতে পেয়ে কিছু একটা বলতে যাবে তার আগেই আমার পাশে কানুকে দেখতে পেয়ে বলল, এই বেটা কেন, হ্যাঁ তুই এখানে এসেছিস কেন? আবার পকেট মারতে? তিনি আরও কিছু বলার আগেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, এখন অকারণে এসব কথা বলে কোনো লাভ নেই। খবর পেলেন কখন এগুলো হয়েছে? আর এবারেও কি কেউ কিচ্ছু দেখেনি? না, এবারেও কেউ কিছু দেখেনি। আরে কেন এসব হচ্ছে, কে করছে, কিছুই বুঝতে পারছি না। আমি এগিয়ে গিয়ে মৃতদেহটা দেখলাম। একজন যুবক ও আশেপাশের লোকেরা কথাবার্তা বলছিল। তাদের কথাতেই বোঝা গেল এই যুবক ওখানকার নয়, বাস ধরতে এসেছিল। আর এই সন্ধ্যের সময় সে বাস ধরে নিজের বাড়ি যাওয়ার জন্য যখন দাঁড়িয়েছিল, তার মধ্যেই এসব হয়ে গেল। কিন্তু বেছে বেছে কেউ অন্য এলাকার লোকেদের খুন করছে কেন? তার আসল কারণটা কি? কানু আমাকে একপাশে ডেকে নিয়ে গেল। তারপর সেখান থেকে কি একটা কথা বলতেই আমি একটু অবাক হলাম। বললাম, তোর এমনটা মনে হলো কেন? দারোগাবাবু, আপনি খোঁজ নিলেই বুঝতে পারবেন। আচ্ছা, আমার ব্যাপারটা মনে আছে, সেই সময় আমি এখানেই ছিলাম। কানুর কথা শুনে এগিয়ে গিয়ে মিস্টার রায়কে গোটা ব্যাপারটাই বললাম। তিনি হেসে উড়িয়ে দিলেন। কি যে বলেন না, ওইসব আর হতে পারে নাকি? হ্যাঁ, তাছাড়া কতদিন আগেকার ব্যাপার, এতদিন পরে। আমার কিন্তু ব্যাপারটা মনে মনেই রইল। বিশেষ করে কানু এই এলাকাটা নিজের হাতের তালুর মতোই চেনে। পুলিশ যেমন সমস্ত ব্যাপারে খোঁজ খবর রাখে, তেমন এরকম চুনোপুটিরাও রাখে। তার কথায় আমি পুরোপুরি ভরসা না করলেও তার কথাটা কেমন যেন মনের মধ্যে রয়েই গেল। মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো। মৃতদেহের কোনো দাবিদার পাওয়া যাবে না এটা ভেবেই ছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যেই থানায় উপস্থিত হলো একটি লোক। সে জানালো ওই যুবককে সে চেনে। সে যুবক তার বাড়িতে এসেছিল। সামনের বাস স্ট্যান্ড থেকে বাস ধরে ফিরে যাওয়ার কথাও ছিল, কিন্তু তার মধ্যে এমনটা হয়ে গেছে খবর পেয়ে সে তাড়াতাড়ি ফিরে এসেছে। আমি থানাতেই ছিলাম। বললাম, আচ্ছা, আপনার কি মনে হয় এই যুবকটির, মানে আপনার পরিচিত ছেলেটির কোনো শত্রু ছিল? লোকটা কিন্তু শত্রুর ব্যাপারে কোনো কিছুই বলতে পারল না। আমাদের হাতেও নতুন কোনো সূত্র এসে পড়ল না। সেদিন আর বেশিক্ষণ রইলাম না। অফিস থেকে ঘরে ফিরে এলাম। অফিস থেকে ঘরে ফিরে এসে বারবার ভাবতে লাগলাম কেসটার ব্যাপারে। প্রথমে একটা খুন হলো, তার 3 দিন পর আরও একটি, আর তারও 2 দিন পর আরও একটি খুন। প্রত্যেকটা খুনের পেছনে কোনো মোটিভ আপাতত আমাদের কাছে নেই। দ্বিতীয় আর একটা ব্যাপার অদ্ভুত, আর সেটা হলো খুনিকে কেউই দেখতে পায়নি। উনি নিজের মতোই নিজের কাজ করে চলে গিয়েছে। এর একটাই কারণ হতে পারে, খুনি তার শিকারকে অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিল। ওই বাস স্ট্যান্ডে এসে ফাঁকা জায়গাতে খুন খারাপের পরিকল্পনা সে করে। কিন্তু যদি সেটাই হয়, তাহলে তো তাকে কেউ দেখে বা চিনে থাকতে পারে। ওই সময় ওই এলাকায় অনেকেই থাকে। তাহলে কি ওই যারা মারা গেছে, খুনি কি তাদের খুবই চেনা, আর সেই কারণেই খুনিকে তারা সন্দেহ করতে পারেনি? এমন একটা অদ্ভুত সম্ভাবনার কথা মাথায় এলো। তার সঙ্গে সঙ্গে কানু আর তার ছেলেদের কথা মনে পড়ল। ওদের একটা বিশেষ কাজে আমি লাগিয়েছিলাম। যদি ওরা নিজেদের কাজটা ভালোভাবে করতে পারে, তাহলে হয়তো এই কেসের কিছু একটা ব্যাপার জানা যাবে। সে রাত্রে অনেকক্ষণ পর্যন্ত এইসব ব্যাপার নিয়ে ভাবলাম। তারপর যথাসময় ঘুমোতে গেলাম। পরদিন সকালে উঠে প্রথমে গেলাম থানায়, তারপর গেলাম সেই বাস স্ট্যান্ডের কাছে। কি মনে হতে জঙ্গলের দিকটাও ভালো করে খুঁজে দেখলাম। তবে জঙ্গলের দিকটায় এমন কোনো জায়গা নেই যে সেখানে পালিয়ে যেতে পারবে।
কিছুক্ষণের জন্য সেখানে লুকিয়ে থাকা যেতে পারে। তাহলে কি খুনি খুন করার পরে ওখানে লুকিয়ে থাকে আর তারপর সময় সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে যায়, তাই তাকে কেউ দেখতে পায় না? নিজের বলা কথাগুলোর উপরে যেন নিজেই অবিশ্বাস হতে শুরু করলো। ভাবলাম একবার কানুর আড্ডাতে যাই, সেখানে গিয়ে কানুর সঙ্গে কথা বলে দেখি যে সে কিছু জানতে পারলো কি না। ঠিক এমন সময় একজন লোককে আমি দেখতে পেলাম। লোকটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে চেনা চেনা বলেই মনে হলো। আমার সঙ্গে তার চোখাচোখি হয়নি, তাই সে আমায় দেখতেও পায়নি। লোকটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখলো, তারপর একটা বাস আসছে দেখে সেই দিকে এগিয়ে গেল। আমি রাস্তার উল্টো দিকে ছিলাম। বাসটা চলে যাওয়ার পর দেখলাম লোকটা সেখানে নেই। এই লোকটাকে যে কোথায় দেখেছি সেটা আমার ভালো করে মনে পড়ল না, তবে এটা বুঝতে পারলাম লোকটাকে আমি খুব সম্প্রতিই দেখেছি। মনে মনে সিদ্ধান্ত নিলাম যে 3 জন খুন হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলে এবং তারা যেখানে এসেছিল সেখানেও কথা বলে জানতে হবে যে বাড়ির থেকে তারা কি একাই এসেছিল, আর যাওয়ার সময় কি তারা একাই ছিল নাকি তাদের সঙ্গে অন্য কেউ ছিল। কথাগুলো মিস্টার রায়কেও বলতে হবে। এইসব ভেবে বাস স্ট্যান্ড এলাকায় বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। এখন সকালের সময়। প্রতিদিন খুনগুলো হয়েছে সন্ধ্যের দিকে, অর্থাৎ বিকেলের পর থেকে অপরাধীর এই স্থানে আসার সুযোগ রয়েছে। সেখান থেকে বেরিয়ে অফিস ঘরে এলাম, আর ফিরে আসতেই দারোয়ান আমাকে জানালো যে আমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। মনে মনে ভাবলাম কি আর হতে পারে, কানু নাকি মিস্টার রায় নাকি অন্য কেউ। দারোয়ান আরও জানালো তার সঙ্গে আরও কয়েকজন লোক ছিল। তাদের দেখে খুব একটা বয়স্ক বলে মনে হয়নি, তাছাড়া তাদের চেহারা আর জামা কাপড়ও খুব একটা ভালো নয়। তাতেই বুঝতে পারলাম যে দারোয়ান বোধহয় কানুর কথাই বলছে। এই বিষয়ে কিছু না বলে অফিস ঘরেই অপেক্ষা করতে লাগলাম। শুনতে পেলাম দারোয়ান তাকে কিছুক্ষণ পরে আসতে বলেছে, অর্থাৎ সে আবার আসতে পারে। কানু আর তার দল এলো প্রায় ঘন্টা 2 পরে। আমি তখন অফিস ঘরেই রয়েছি। অফিস ঘরে তাদের সঙ্গে কথা বলাটা ঠিক না, এই ভেবে একটা নির্দিষ্ট জায়গায় যেতে বললাম আমি তাদের, এবং একটু পরে আমিও সেখানে গেলাম। সেখানে গিয়ে কানুকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলতো? কেন, কিছু জানতে বলেছে? আপনি যে কাজটা করতে বলেছিলেন এটাই করছি, তবে আমি যেটা ভেবেছিলাম সেটাই মনে হচ্ছে। লোকটার স্ত্রী ওই ভার্সন এই ট্রেনটাতেই উঠেছিল। কেন ফোন করেছিল তা জানি না, তবে কিন্তু এর মধ্যে সম্প্রতি তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটা তাকে... মাত্র সপ্তাহখানেক আগেই তার ছেলে মারা গেছে। তার স্ত্রী যখন মারা যায় তখন তার ছেলে সঙ্গে ছিল। সেই সময় সে কোনোভাবে বেঁচে যায়, কিন্তু মাস 7 আগে তার ছেলেও মারা যায়। তবে তারপর থেকে লোকটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন দেখা যায়নি। লোকটাকে হাতে নাতে ধরতে হবে, বুঝলি? এমনি এমনি তাকে ধরে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না, কারণ সে কোনো প্রমাণ না রেখেই খুন করেছে। তাহলে কি তাকে ধরা যাবে না দারোগাবাবু? ধরা যাবে না কেন? ঠিকই ধরা যাবে, কিন্তু তাদের জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর শুধু তাই নয়, আমার সাথে তোদেরও অপেক্ষা করতে হবে। এই ব্যাপারে আমি পুলিশের সাহায্য নিতে চাইছি না, কারণ পুলিশের সাহায্য নিলে সে সাবধান হয়ে যেতে পারে। তাহলে আর কি করা যায়? ওই বাস স্ট্যান্ডের ওপর নজর রাখতে হবে। নজর তো রাখতেই হবে, তবে বিশেষ করে ওই বাস স্ট্যান্ডের কাছে বাইরের যাত্রী কারা রয়েছে তাদের দিকে নজর রাখতে হবে। কানু আর তার ছেলের দল এখানেই কেমন যেন হতভম্ব হয়ে গেল। বাইরে থেকে কারা আসছিল তারা জানবে কি করে? আমি সামান্য হেসে বললাম, সন্ধ্যের পরে বাস স্ট্যান্ডের কাছে চায়ের দোকানটায় অপেক্ষা করবে আমার জন্য, তাহলে এসব বুঝতে পারবে। সন্ধ্যের সময় চলে গেলাম সেই চায়ের দোকানের কাছে। দেখি কানু আর তার 2 জন ছেলে অপেক্ষা করছে। কথা মতো চোখের ইশারায় ওদেরকে বলে দিলাম যে ওরা যেন আলাদা আলাদাভাবে এগিয়ে আসে বাস স্ট্যান্ডের দিকে। জঙ্গলের কাছে একজন, আর বাস স্ট্যান্ডের অন্য পাশে একটি বাড়ির আড়ালে আর একজন রইল। আমি রইলাম একটি গুমটি দোকানের কাছে। বাস স্ট্যান্ডের উল্টো দিকে একটি গুমটি দোকান রয়েছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। সন্ধ্যের দিকে মাত্র 2টি বাসই আসে। আমি হিসেব করে দেখেছি প্রতি খুন হয়েছে ওই বাস যে সময় গেছে সেই সময়ে, কিংবা তার কিছুক্ষণ আগে। একটা বাস যায় উত্তরের দিকে আর অন্য বাস যায় দক্ষিণের দিকে। মাঝে থাকে 8 ঘন্টা। এই 8 ঘন্টার মধ্যেই খুনগুলো হয়েছে, অর্থাৎ ওই খুনি প্রথম বাস থেকে নেমেছে।
এমনটাও হতে পারে। হ্যাঁ, তেমনটাই মনে হলো। হাতঘড়িতে সময়টা দেখে নিলাম। বাস আসতে আর 5 মিনিট সময় বাকি। সামনে তাকিয়ে কিন্তু কানু আর তার ছেলেদের কোথাও দেখা গেল না। তারা নিজেদের কাজ খুব সুন্দরভাবেই করেছে। অপেক্ষা করছি। আর 4 মিনিট বাকি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে একজন লোক বাস স্ট্যান্ডের চারপাশ থেকে হেঁটে গেল। আবার অপেক্ষা করছি, কিন্তু বাস আসার পরেও কেউ কিন্তু সেখানে এলো না। বাস থামলো, একজন নামলো, নিজের মতোই এদিক ওদিক চলে গেল। বাস স্ট্যান্ডের ওই বাসের মাথার ওপর বসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো। বেশ খানিকক্ষণ আমরা অপেক্ষা করছি। দ্বিতীয় বাস আসতে এখনও 15 মিনিট বাকি রয়েছে। যেন নিজের মনে মনেই বললাম, লোকটা কি তাহলে বাসে যাত্রীর জন্য অপেক্ষা করছে? কথাটা মনে হতেই আমার চোখের সামনে যেন সব কিছু পরিষ্কার হয়ে গেল। কিন্তু লোকটাকে হাতে নাতে ধরতে হবে। বাস এলো, বাস চলেও গেল। তারা নিজেদের মতো এদিক ওদিক চলে যেতেই লোকটা উঠে নিজের কাঁধে ঝুলি রাখা ব্যাগটাকে ঠিক করে হাসতে হাসতে এগিয়ে গেল। সামনের দিকে ল্যাম্পপোস্টের আলোটা লোকটার মুখের ওপর পড়েছে এবং দেখেই আমি চমকে উঠলাম। আরে, এই লোকটাই তো সেদিন সকালে। মাত্র 3 দিন পরের ঘটনা। বাস স্ট্যান্ডের এসে দাঁড়ালো একটি লোক। তার কাঁধে একটি ঝোলা, এক হাতে একটা ছোট লাঠি। লোকটা বৃদ্ধ। লাঠিটা ধরে বাস স্ট্যান্ডের একপাশে এসে দাঁড়িয়ে রয়েছে বাস ধরার জন্য। প্রথম বাসটি এসে দাঁড়াতেই কয়েকজন লোক নেমে এলো। দ্বিতীয় বাস আসতে তখনও 8 ঘন্টা মতো বাকি। একজন লোক বৃদ্ধর দিকে এগিয়ে এসে বলল, আপনি যাবেন কোথায়? যাব, অনেক দূরেই যাব। বাসের জন্য অপেক্ষা করছি। কখন বাস আসবে বলো তো? চলে আসবে কিছুক্ষণ পর। এখানে দাঁড়িয়ে থাকবেন কেন? ওখানে বসুন, ওই যে বাসের মাচা করা আছে, ওখানে গিয়ে বসুন। চারপাশটা অন্ধকার। গাছের তলায় সেভাবে আলো নেই। একটু দূরে ল্যাম্পপোস্টের আলো রয়েছে। বৃদ্ধ লোকটা বাসের মাচায় একপাশে এসে বসল। বাস চলে যেতেই যাত্রীরা এদিক ওদিক চলে গেল এবং জায়গাটা প্রায় ফাঁকা। আস্তে আস্তে এবার লোকটা তার ব্যাগ থেকে একটা ধারালো ছুরি বার করলো। তারপর কথা বলতে বলতে লোকটার পেছনের দিকে এসে তার গলায় ছুরি বসিয়ে দিতে যাবে, এমন সময় বৃদ্ধ লোকটা তার হাত চেপে ধরল আর সঙ্গে সঙ্গে তার মাথার কাছে একটা পিস্তল ধরে বলল, অনেক হয়েছে, আর নয়। ছুরিটা হাত থেকে ফেলে দাও, ফেলে দাও বলছি। লোকটা যেন রাগে গজরাতে গজরাতে বলল, কেন? আমি যখন ওকে মারবো বলে ঠিক করেছি তখন ওকে মারবই। কথাটা বলে লোকটা নিজের সর্বশক্তি দিয়ে ছুরিটা বৃদ্ধের গলায় বসিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। বৃদ্ধ এক হাতে তার ছুরির হাতলটা ধরেছিল, কিন্তু এবার আর সে ঠিক রাখতে পারল না নিজেকে। তার গলার একদম কাছে শরীরটা এসে পড়ে। সেই ছুরির আঘাতে গলার একপাশে খানিকটা কেটেও গেল। আমি এক শীষ দিয়ে উঠতেই আশপাশ থেকে কয়েকজন বেরিয়ে এলো। পুলিশের লোক ছাড়া কানুতলের লোকও ছিল। আমি বললাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওর গলায় কেটে গেছে। ধরা পড়ে গিয়ে আবার খুন করার কথা বলছিস? অফিসার এগিয়ে এসে চড় মারলেন লোকটার গালে। হাত থেকে ছুরিটা কেড়ে নেওয়া হয়েছিল। তার হাতে হাত কড়া পরানো হলো। লোকটা কাঁদতে কাঁদতে বলল, আমার 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 স্ত্রী আর ছেলেটা ওদের জন্য মরেছে। ওদের আমি ছাড়বো না, ওদের কাউকে আমি ছাড়বো না। আমি আবার আসবো, আবার আসবো। এসব কি কথা বলছিস তুই? দারোগাবু, ব্যাপারটা কি? বছর কয়েক হবে এখানে ওই শেষের বাসে ভদ্রলোকের স্ত্রী আর তার ছেলে ফিরছিলেন। আমি এও জানালাম তার স্ত্রী খুন হয় এবং তার স্ত্রীর কানে ও গলায় দামি সোনার গহনা ছিল। এখানে নামার পরেই কেউ তাকে খুন করে। তার কানের এবং গলার ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। এই লোকটি বাধা দিতে গেলে তার স্ত্রীকে গলা কেটে খুন করে। ছেলেটি পুলিশের কাছে গিয়ে বলেছিল 2জন লোক এই কাজ করে চলন্ত বাসে উঠেছিল, তবে বাসের লোকেরা নিশ্চয়ই কিছু বুঝতে পারেনি। এই সেই লোক সেদিন যার স্ত্রী মারা গিয়েছিল। তার ছেলে মারা যায় সেদিন ধাক্কা লেগে পড়ে যাওয়ার সময়। তার পায়ে বেশ আঘাত লেগেছিল, একটা পা নষ্ট হয়ে গিয়েছিল। জড়বস্তুর মতো সে 2 বছর বেঁচে ছিল। তার মাথায়ও আঘাত লেগেছিল। সম্প্রতি সে মারা যায়, আর তারপরেই তার প্রতিশোধ নেওয়ার জন্যে 3 জনকে মেরেছে। 3 জনকে মেরেছে ইনি। তবু তার স্ত্রী এবং ছেলের মৃত্যুর জন্য তো ওরা তাই নয়। অফিসে ফিরে এসে মনে মনে ভাবলাম, একটা ঘটনা কিভাবে একটা মানুষকে এমন নৃশংস হত্যাকারী বানিয়ে দিতে পারে।
ভদ্রলোককে দেখে বোঝার কোনো সুযোগই নেই। এবার তাকে আমি ভালোভাবে চিনতে পেরেছিলাম। এই লোকটাই সেই লোকটা যে প্রথম দিন আমাদের বলেছিল যে সে খুনিকে যেতে দেখেছে জঙ্গলের দিকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানান। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।